মাথা ঠান্ডা কর, তাহলে হুইত্যা পড়বে, তাহলে একেবারে গা গোসল করবে। আমি নিতে পারতেছি না আম্মা। বলতে যে এর লিগা আমি কি করছি ওটারে? শ্বশুর শাশুড়ি কি আর চিরজীবন বাচ্চা থাক? মরে গেলে কি আর এরকম জ্বালা যন্ত্রণা কেটে দিব? ক্ষণ লাগতো কেলিয়া এর বলদের বলদ দেখে কারণে যদি কোনো ক্ষতি হয়, আমি আপনার কাছ থেকে বেতন নেই, আপনি আমারই বেতন দেন। কোনো শত্রুতামি নাই, বিচার দিতেছি না, প্রতিবাদ করতেছি। নামে বিচার দিলে সমস্যা কি তা? তুই কি ভঙ্গের লাভ? বেহুবে কয় ল্যাপটপ বলে দিস। আচ্ছা বিচার করবা। উমা 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 কি তো কো যে আব্বা আপনার কিছু লাগবে, উনি এমন একটা রিয়াকশন করলো যে আমি একটা মহাপরাধ করে ফেলছি। না, আগে জিজ্ঞেস করবা যে উনি এরকম ব্যবহার কেন করলো আমার সাথে। হেরা খারাপ ব্যবহার করবই, এই অধিকার হ্যাঁ গো আছে। তো দুলাভাই দিছে নিপায়। আমি যেটা কইছি ওইটাই ঠিক। নিপার ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে, হঠাৎ করে এটা কেন মনে হইলো? জিনর বালিশের কাবার কেড়ে লাগাইতে হয়। তুই লিকুল বালিশের মতো। গ্রহণ করবে। মেক্সিকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদানকারী জনতা ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠানগুলো কিসের ভিত্তিতে বা কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে এবং এক্ষেত্রে অনিয়মের বিষয়ে ফরেনসিক অডিট সহ চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক তথ্যপূর্বক সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। মেক্সিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং শাইনপুকুর সিরামিক্স লি ০২টি প্রতিষ্ঠানের মর্টগেজকৃত শেয়ার, সম্পদ ইত্যাদি বিক্রির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নিয়ে দ্রুত সভা করে একটি স্বয়ংসম্পূর্ণ কর্মপদ্ধতি প্রণয়ন করবে। নায়াগ্রা টেক্সটাইলস লিমিটেডের আবেদনে বর্ণিত বিষয়টি অর্থাৎ প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা, দায় দেনা, বকেয়া বেতন ভাতা ইত্যাদি সরেজমিন পরিদর্শন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর প্রতিবেদন প্রেরণ করবে। প্রতিবেদন পর্যালোচনা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ প্রতিষ্ঠানের শ্রমিকদের দায় দেনা, বকেয়া বেতন ভাতা ইত্যাদি পরিশোধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপে এই রিসিভার নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এই রিসিভারের কাজ হচ্ছে গ্রুপের সব প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহীর পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয় গত ৫ই সেপ্টেম্বর। অমর একুশে বইমেলার প্রথম দিনে শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলার ছবি ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়। শুরু হয় আলোচনা সমালোচন। এবার সেই ঘটনার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব। রবিবার ২রা ফেব্রুয়ারি রাত ১১টা ৩৭ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই বিষয়ে ফের স্ট্যাটাস দেন। সেখানে পয়েন্ট আকারে তার ব্যাখ্যা তুলে ধরেছেন। প্রেস সচিব লেখেন, গতকাল ২১শে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক হইচই হয়েছে। এই বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলে মনে করছি। অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেই সব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয়, বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে, আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি। দীর্ঘ ১৫ বছর ধরে নৃশংস একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়া, মানবতাবিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান দৃঢ় ও অনমনীয়, যা হওয়াই স্বাভাবিক। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হল জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। আমাদের কাজ হল কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিচার করা। গণহত্যা, হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশো বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগ, এর সমর্থক দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। আমাদের ম্যান্ডেট হল এসব অপরাধের বিচার করা। তিনি আরও লিখেন, প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে যখন আমরা কথা বলি আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং অর্জন সম্পর্কে আপডেট দিই। আমরা শেখ হাসিনার অপরাধ এবং তার তৈরি ও তত্ত্বাবধানে পরিচালিত চোরতন্ত্র ও খুনতন্ত্র সম্পর্কেও বিস্তারিত আলোচনা করি, যাতে সেগুলো মানুষের মনে স্পষ্ট থাকে। যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি কথা বলছি তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ।
আমরা জানি আপনারা এত বছর কি করেছেন। আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, থাম না। উদ্ধৃতি চিহ্ন। রুচির সংজ্ঞা কি? সুরুচি নির্ধারণ করে কে? শালীনতার সংজ্ঞা কি? কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুমজননী ছিলেন। এটি একটি নৈতিক অবস্থান। তাছাড়া, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে। গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, এটিই বাকস্বাধীনতা। আমার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানা আছে। আমি খুব ভালো করেই জানি যে কিভাবে সম্মিলিতভাবে আমাদের স্মৃতি বিভ্রাট ঘটছে, কিভাবে আমরা আমাদের ইতিহাসের কিছু মারাত্মক ভয়াবহতা ভুলে গেছি। বিজয়ীরা আমাদের ইতিহাস লিখেছেন, কিছু বিতর্কিত ব্যক্তিত্বকে আমাদের নায়ক বানিয়েছেন। আমরা এটি ঘটতে দেব না। আমরা একজন সোশিওপ্যাথকে সোশিওপ্যাথ বলবো, আমরা একজন গণহত্যাকারীকে গণহত্যাকারী বলবো। প্রেস সচিব সেখানে লেখেন, গণঅভ্যুত্থানের 6 মাস পার হলেও আওয়ামী লীগ এখনও ডিনায়ালে আছে, এখনও তাদের কৃতকর্ম অস্বীকার করছে। দলটির সমর্থক, নেতা, আওয়ামীপন্থী সাংবাদিক, এর বিদেশি সমর্থক এবং পৃষ্ঠপোষকরাও ডিনায়ালে আছে। তারা একটি বিকৃত ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে। তাদের বয়ানে, তারাই ভুক্তভোগী আর পুলিশের কোনো দায় নেই। সাংবাদিকতার ভাষায়, তারা একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে এই অভ্যুত্থান কেবল একটি ইসলামপন্থী দখল ছাড়া আর কিছুই ছিল না। এটি ওয়ার অন টেরর এর ন্যারেটিভ, যা আওয়ামী লীগ 2007 সাল থেকে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাকে ইসলামী মৌলবাদী হিসেবে চিহ্নিত করাটাই হলো এর মূলমন্ত্র। আওয়ামী লীগ বিদেশে বসে লাখ লাখ টাকা ঢালছে এবং এই ন্যারেটিভ তৈরির জন্য কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াকে সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছে। এটা একটা বিপজ্জনক খেলা। যদি তারা সফল হয়, তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকবে। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পটিকে ব্যর্থ করা। আমাদের যে কোনো উপায়ে লড়াই করতে হবে। অন্যথায়, আমাদের সাথে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষদের সঙ্গে আচরণ করা হয়েছিল। আমার সমস্ত আত্মীয়স্বজন ও বন্ধু যারা আওয়ামী লীগের ট্রোল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন, আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার আরামদায়ক, লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে। আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রোলবাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন। একই সঙ্গে, আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আমি জানি আমি কি করছি। আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত। নারী ভক্তের ঠোঁটে চুমু খেয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। এই মুহূর্তের একটি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। সমালোচনার মুখে 69-এর এই গায়ক দাবি করেছেন কেউ তাকে কলঙ্কিত করতে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। চুমু খাওয়াতে কোনো পাপ দেখছেন না এই গায়ক। নারী ভক্তের ঠোঁটে চুম্বন করার ভিডিও ভাইরাল হওয়ার পর সামনে এসেছে উদিত নারায়ণের চুমু খাওয়ার কয়েকটি পুরনো ভিডিও। এসব ভিডিওকে কেন্দ্র করে উদিত নারায়ণের একাধিক চুমু কাণ্ড আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। তবে এ তালিকায় অনুরাগীরা নন বরং প্রখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষালকে পাওয়া গেছে। একটি ভিডিওতে দেখা যায়, ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাইছেন অলকা ইয়াগনিক। হঠাৎ উদিত নারায়ণ তার গালে চুমু খান। আকস্মিক এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন অলকা। দ্রুত সরে যান এই গায়িকা। আরেকটি ভিডিওতে অলকাকে আচমকা চুমু খান উদিত নারায়ণ। এ মঞ্চেও যে গায়িকা এমনটা আশা করেননি, তা তার চোখ মুখের অভিব্যক্তিতে স্পষ্ট। বেশ কয়েক বছর আগে, জাব তাক হ্যায় জান সিনেমার গান গাওয়ার জন্য সেরা সঙ্গীতশিল্পী, নারী বিভাগে পুরস্কার লাভ করেন শ্রেয়া ঘোষাল। নাম ঘোষণার পর তার হাতে পুরস্কার তুলে দেন মালাইকা আরোরা। সেই মঞ্চে উপস্থিত ছিলেন উদিত নারায়ণও। শ্রেয়া মঞ্চে উঠার পরই উদিত নারায়ণ আচমকা তাকে জড়িয়ে ধরে গালে চুমু খান। প্রবীণ গায়কের এমন আচরণে অপ্রস্তুত হয়ে পড়েন শ্রেয়া। যদিও পরিস্থিতি সামাল দিতে বিষয়টি হেসে উড়িয়ে দেন এই শিল্পী। অলকা ও শ্রেয়াকে চুম্বন করার ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ার পর উদিত নারায়ণকে নিয়ে করা সমালোচনা করছেন নেটিজেনরা। মাইক্রোব্লগিং সাইট এক্সে টুইটার হেনা নামে একজন লেখেন, উদিত নারায়ণ, এটা খুবই বাজে ব্যবহার।
আরেকজন লেখেন, এই ঘটনায় উনি, শ্রেয়া, স্পষ্টতই অস্বস্তি বোধ করেছিলেন। তবে সেটা হেসে উড়িয়ে দেন। আরও একজন লেখেন, যে আচরণ দেখানো হয়েছে, সত্যি তা গ্রহণযোগ্য নয়। অন্যজন লেখেন, অলকাকে বেশ অসন্তুষ্টি মনে হলো। এ ধরেন হেনস্থা বন্ধ করুন মুদিক ও সুস্থ। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ বিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসি ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কুতুবুদ্দিন আক্তার রশিদকে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। এই ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৭৯,৬৯,৫০,০০০ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ৫৭,৯৬,৯৫,২৭০টি। সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.৪২%, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০১% ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২.৫৭% শেয়ার আছে। প্রতি বছরের ৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়ে থাকে বিশ্ব ক্যান্সার দিবস। বলিউডের বেশ কজন তারকা ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। তাদের সাহসী মনোবল এই লড়াইয়ে জয়ী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের লড়াকু মনোভাব লাখো ক্যান্সার আক্রান্তকে আশার আলো দেখিয়েছে। বিশেষ দিনে বলিউডের এমন ৭ তারকাকে নিয়ে এই প্রতিবেদন। কিরণ খের ২০২১ সালে অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খেরের মাল্টিপল মাইলোমা ধরা পড়ে। এটি এক ধরনের রক্তের ক্যান্সার। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা চলাকালীন টেলিভিশন রিয়ালিটি শোয়ের বিচারকের দায়িত্বও পালন করেছেন এই অভিনেত্রী। এই সংগ্রামে জয়ী হয়ে কাজেও পুরোদমে কাজে ফিরেছেন কিরণ। রাকেশ রোশন ২০১৯ সালে বলিউড পরিচালক, অভিনেতা হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশনের গলায় স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে। হৃত্বিক রোশন ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, বাবা সম্ভবত আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ। কয়েক সপ্তাহ আগে ক্যান্সার ধরা পড়লেও পুরো উদ্যমে এই লড়াই চালিয়ে যাচ্ছেন। সোনালী বেন্দ্রে ২০১৮ সালে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের মেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়ে। ৪র্থ স্টেজে তার ক্যান্সার শনাক্ত হয়। ইনস্টাগ্রাম পোস্টে সোনালী লিখেছিলেন, একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে এই লড়াই লড়ছি। কারণ আমার পাশে রয়েছে আমার পরিবার ও বন্ধুরা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দীর্ঘ চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হন সোনালী। সঞ্জয় দত্ত ২০২০ সালের আগস্টে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। স্টেজ 4 ক্যান্সার শনাক্ত হলেও কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন। আবেগঘন এক পোস্টে তিনি লেখেন, শেষ কয়েকটা সপ্তাহ আমার পরিবার ও আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু যেমনটা বলা হয়ে থাকে, ঈশ্বর সবচেয়ে কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ তার সবথেকে শক্তিশালী সৈনিকদেরই দেন। মহিমা চৌধুরী পরদেশ খ্যাত বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী স্তন ক্যান্সার আক্রান্ত হন। ২০২২ সালে অভিনেতা অনুপম খের ইনস্টাগ্রাম পোস্টে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের খবর দেন। পাশাপাশি তাকে হিরো বলেও মন্তব্য করেন অনুপম। পরে এক ভিডিও বার্তায় মহিমা বলেন, আমার কোনো লক্ষণ ছিল না। প্রতিবছরই নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষা করে। এবার পরীক্ষার সময় চিকিৎসক সন্দেহবশত স্তনের টিস্যুর কিছুটা অংশ বায়োপসি পরীক্ষা করতে দেন। পরীক্ষায় ফল নেগেটিভ আসে, কিন্তু সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচারের পর পুরো টিস্যুর বায়োপসি করানো হয়, তখন খুব সূক্ষ্ম একটা অংশে ক্যান্সারের উপস্থিতি পাওয়া যায়। তবে এ লড়াইয়ে জয়ী হয়েছেন মহিমা। মনীষা কৈরালা ২০১২ সালে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে এখন কাজ করছেন তিনি। এমনকি নিজের সংগ্রামের জার্নি নিয়ে একটি স্মৃতিকথাও লিখেছেন এই অভিনেত্রী। তাহিরা কাশ্যপ ২০১৮ সালে অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন। তার ডাক্টাল কার্সিনোমা ইন সিটু DCIS ধরা পড়ে, যেখানে তার ডান স্তনে উচ্চ গ্রেডের ক্যান্সার কোষ ছিল।
চিকিৎসার পর ক্যান্সারমুক্ত হন। 2024 সালে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। রাজশাহীতে অটোরিকশাকে একটি বাস চাপা দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। সোমবার 3রা ফেব্রুয়ারি মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। এর আগে একই দিন সন্ধ্যায় মারা যান 2 জন। ওই ঘটনায় হাসপাতালে আরও 3 জন চিকিৎসাধীন। রাতে হাসপাতালে মারা যাওয়া 2 জন হলেন তানভীর ফেরদৌস ও সাব্বির রহমান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তাদের বাড়ি। আরও পড়ুন, রাজশাহীতে অটোরিকশাকে চাপা দিয়ে গেল বাস, নিহত 2। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বলেন, নিহত অটোরিকশা চালক ইব্রাহিমের ভাই ইসরাফিল বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে নাম না জানা বাস চালকের বিরুদ্ধে মামলা করেছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা 6টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস পবা উপজেলার নতুন কসবা এলাকার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা উল্টে দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা 7 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। পরে মধ্যরাতে আরও 2 জন মারা যান। মধ্যরাতে মারা যাওয়া 2 জন নির্মাণ শ্রমিক। তারা রাজশাহীতে কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি ডাস্টবিনগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি সাটিয়ে দিয়ে শিক্ষার্থীরা সেগুলোর নাম দিয়েছেন হাসিনাবিন। সোমবার 3রা ফেব্রুয়ারি রাতে এ কর্মসূচি পালন করেন তারা। এ পর্যন্ত ক্যাম্পাসের 8টি ডাস্টবিনে শেখ হাসিনার এ ব্যঙ্গাত্মক ছবি লাগানো হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিনে লাগানো হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হোসেন বলেন, শেখ হাসিনা গত 17 বছরে মাফিয়া চক্রের মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে ফ্যাসিজম কায়েম করেছেন। তিনি হাজারো ছাত্র জনতাকে খুন করেছেন। তার প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তাই আমরা পুরো ক্যাম্পাসের ডাস্টবিনে তার ছবি সংযুক্ত করেছি। আরবি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ওয়ালিদ হোসেন বলেন, হাসিনা জুলাই অভ্যুত্থান সহ বিগত সময়ে হত্যা, খুন গুমের মহারাজত্ব কায়েম করেছিল। তার প্রতি ঘৃণা ছাড়া দেশের মানুষ আর কিছুই দিতে পারবে না। তাই ঘৃণার প্রতীক হিসেবে তার ছবি আমরা ডাস্টবিনগুলোতে লাগিয়ে হাসিনাবিন নাম দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভারে শহীদ হওয়া শাইখ সোহাবুল ইয়ামিনের মরদেহ উত্তোলনে বাধা দিয়েছে পরিবার। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি আদালতের আদেশে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাভার মডেল থানা পুলিশ কবর থেকে মরদেহ উত্তোলন করতে আসে। তবে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ইয়ামিনের মরদেহ উত্তোলন স্থগিত করা হয়। 2024 সালের 18 জুলাই সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহীদ হন শাইখ সোহাবুল ইয়ামিন। তাকে ব্যাংক টাউন এলাকার কবরস্থানে দাফন করা হয়। আজ দুপুর 12টার দিকে ইয়ামিনের মরদেহ উত্তোলনের জন্য ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান সহ সাভার মডেল থানা পুলিশ সাভারের ব্যাংক টাউন এলাকায় আসেন। তারা ইয়ামিনের মামা মো. আব্দুল্লাহ আল মুনকাদিরের সহযোগিতায় শহীদ ইয়ামিনের কবর শনাক্ত করেন। পরে তারা শহীদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ উত্তোলনের বিষয়ে আলোচনা করেন। পরিবারের সদস্যরা ইয়ামিনের মরদেহ উত্তোলনে অসম্মতি জানান। নিহত ইয়ামিনের মামা মো. আব্দুল্লাহ আল মুনকাদির বলেন, ইয়ামিনের বাবা মা কেউ চাচ্ছেন না মরদেহ উত্তোলন করা হোক। ইয়ামিনকে শহীদের মর্যাদায় দাফন করা হয়েছে। তাকে হত্যার ভিডিও ফুটেজ, ছবিসহ সব প্রমাণ রয়েছে। এগুলো দিয়েই ন্যায় বিচার পাওয়া সম্ভব। তাই পরিবারের সবার পক্ষ থেকে আমি আদালতের কাছে লিখিতভাবে আবেদন করেছি, মরদেহ উত্তোলন না করার। তিনি আরও বলেন, ইয়ামিন হত্যার ঘটনায় বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ঢাকার নিম্ন আদালতে 2টি মামলা দায়ের করেছি। ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, আদালতের নির্দেশে ইয়ামিনের মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরির উদ্যোগ নেওয়া হয়। শহীদ ইয়ামিনের পরিবারের সদস্যরা কবর থেকে মরদেহ উত্তোলন করতে ইচ্ছুক নন। ইয়ামিন শহীদের মর্যাদা পেয়েছেন জানিয়ে মরদেহ উত্তোলনে আপত্তির বিষয়টি উল্লেখ করে তারা লিখিত আবেদন দিয়েছেন। তিনি আরও বলেন, আবেদনের বিষয়টি আদালতকে অবহিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মরদেহ উত্তোলন কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
শহীদ শাইখ আশহাবুল ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির MIST কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। মঙ্গলবার ৪ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। কানাডীয় হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সহযোগীরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার পাচার করেছে। এসব অর্থের একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরেন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কেনাও অন্তর্ভুক্ত। অজিত সিংয়ের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব অবৈধ সম্পদ শনাক্ত, জব্দ ও পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন। তিনি বলেন, তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। অর্থ পুনরুদ্ধারে আপনার সাহায্যের প্রয়োজন। এগুলো আমাদের জনগণের টাকা। এ সময় হাইকমিশনার অবৈধ অর্থ পুনরুদ্ধারে কানাডার সমর্থনের আশ্বাস দেন। অজিত সিং জানান, অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিতদের পাচার করা অর্থ আটকে রাখার একটি প্রক্রিয়া কানাডার রয়েছে। গণতন্ত্রে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগেও কানাডার সমর্থনের কথা জানান হাইকমিশনার। তিনি বলেন, আপনি যে প্রশংসনীয় কাজ করছেন তা আমরা সমর্থন করি। কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে আগ্রহী জানিয়ে হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ইউনুসের সাক্ষাতের কথা স্মরণ করে হাইকমিশনার বলেন, ঢাকার আরও কানাডিয়ান বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আমরা আপনার দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং আমরা চাই কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক, বলেন অজিত সিং। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অনেক বাংলাদেশী এখন কানাডায় বসবাস ও পড়াশোনা করেন। ওটার উচিত ঢাকায় তাদের ভিসা অফিস স্থাপনের পদক্ষেপ নেওয়া। বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বিষয়ক প্রধান সমন্বয়কারী